ওমানে শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের দায়ে অন্তত 18 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় বাউসার এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেফতার করে মাস্কাট পুলিশ কমান্ড। অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন 36 জন। তাদের মধ্যে 18 বাংলাদেশি ছাড়াও 5 জন পাকিস্তানি, 4 জন ভারতীয়, 4 জন মিশরীয়, 3 জন ইয়েমেনি, 1 জন ইরাকি এবং 1 জন জর্ডানের নাগরিক আছেন। মঙ্গলবার দুপুরে ওমান পুলিশ এক বিবৃতিতে জানায় তাদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না। একই সময় জনসাধারণকে যে কোনো সন্দেহজনক ঘটনা এবং অবৈধ প্রবাসীদের ব্যাপারে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে পুলিশ। পবিত্র ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এই বছর ওমানে ঈদ উল আজহার প্রথম দিন 6 জুন শুক্রবার পালিত হবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সুবাইহ বিন রহমান আল সাদি। গণমাধ্যমের সাথে আলাপকালে সাদি বলেন, আগামী 27 মে ওমান সহ বিভিন্ন আরব ও ইসলামী দেশে সন্ধ্যার পর চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই হিসাবের উপর ভিত্তি করে আগামী 5 জুন বৃহস্পতিবার আরাফার দিন এবং 6 জুন শুক্রবার থেকে ঈদ উল আজহা শুরু হবে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের কুরবানির ঈদ হতে পারে 7 জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে আগামী 27 মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সেই হিসাবে সে দেশে ঈদ উল আজহা পালিত হবে 6 জুন শুক্রবার। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আরব আমিরাতের স্থানীয় সময় 27 মে সকাল 7:02 চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের প্রায় 38 মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। তবে ওমান সহ আরব দেশগুলো যদি 27 মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ মাসের শুরু 29 মে। এর ফলে ঈদ উল আজহা শুক্রবারের পরিবর্তে 7 জুন শনিবার উদযাপিত হবে। অবৈধভাবে বিদেশিদের ওমানে প্রবেশের সহায়তার জন্য 3 ওমানিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা 13 অনুপ্রবেশকারীকেও আটক করা হয়েছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল ওস্তা গভর্নটর পুলিশ কমান্ড হিমার উইলায়াত থেকে অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করার এবং তাদের যানবাহনে করে পরিবহনের জন্য 3 নাগরিককে গ্রেফতার করে। তাদের সাথে থাকা ইথিওপিয়ান 13 জনকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানিয়েছে ওমান পুলিশ। ওমানে গেল কয়েক মাস ধরেই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গেল মাসে অনুপ্রবেশের দায়ে ওমানের বর্ডার এবং সমুদ্র জোনে শতাধিক প্রবাসীকে আটক করা হয়, যাদের বেশিরভাগই আফগানিস্তান এবং ইরানের নাগরিক। জেরুজালেমে আল-আকসা মসজিদ ও গম্বুজ আল শাখরাকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দেওয়া চরমপন্থী ইসরায়েলিদের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবারে জেরুজালেমে খ্রিস্টানদের গির্জায় প্রবেশে বাধা দেওয়া এবং তাদের উপর শারীরিক হামলার যে ঘটনা ইসরায়েল ঘটিয়েছে তার তীব্র নিন্দা করে আমিরাত। বিবৃতিতে বলা হয়, এই ধরনের দমনমূলক কাজের ভয়াবহ পরিণতি হতে পারে এবং এগুলো আরও উত্তেজনা ও অস্থিরতা তৈরি করছে। আমিরাত বলছে, ইসলাম ও খ্রিস্ট ধর্মের সব পবিত্র স্থানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং আল হারাম আল শরীফ এলাকায় যেসব উস্কানিমূলক ও গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে তা বন্ধ করতে হবে। ইসরায়েলি কর্তৃপক্ষকে এই উত্তেজনা বন্ধ করার দায়িত্ব দিতে হবে উল্লেখ করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের সহিংসতা ও অবৈধ কাজের বিরোধিতা করে আমিরাত। বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলো দেখভালে জর্ডানের ঐতিহাসিক ও আইনি দায়িত্বকে সম্মান করা উচিত। জেরুজালেম ওয়াকফ বিভাগ এবং আল-আকসা মসজিদ, গম্বুজ আল শাখরা ও আশেপাশের এলাকা পরিচালনার ক্ষেত্রে তাদের কর্তৃত্ব ও ক্ষমতা খর্ব করা যাবে না। সবশেষে আমিরাত বলেছে, পবিত্র স্থানগুলো রক্ষায় জর্ডান যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে তারা পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। দুবাই বিগ টিকেটের সবশেষ সাপ্তাহিক ড্রতে 1,50,000 দিরহাম জিতে নিয়েছেন 2 বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা 49,58,000 টাকারও বেশি, অর্থাৎ 2 বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় 1 কোটি টাকা। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই 2 বাংলাদেশের মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজারাইতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। 1992 সালে দুবাই যান মনসুর।
সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসে 20 বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি। লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সেটা এখনও জানেননি তিনি। তবে তিনি আবারও এই ড্রতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমতুল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে 5 বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন তিনি। পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন। 2 বাংলাদেশের পাশাপাশি 3 ভারতীয় এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ। It is the Big Ticket Live Draw Series 2. মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লুটপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার এবং বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়ার কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকারা। এ বিষয়ে বিএনপি নেতা এবং বাইরার সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এখনও শ্রমবাজার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে। ওখান থেকে কিছু বাদ পড়ছে, আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কোনো রকম কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক। আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব। আর সিন্ডিকেট মুক্ত পরিবেশ তৈরি করা গেলে 1.5 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকার মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব বলে জানান বাইরার সদস্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে, আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। এ সময় বাইরার সদস্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, বাইরার সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী সহ বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকারা উপস্থিত ছিলেন। ওমানে 4200 বছরের পুরনো এক জোড়া তামার করতল বা বাদ্যযন্ত্র সন্ধান মিলেছে। উত্তর বাতিনার দাওহা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাথমিক ব্রোঞ্জ যুগের এই যন্ত্রগুলি খুঁজে পেয়েছেন ওমানের প্রত্নতাত্ত্বিকরা। বিষয়টিকে আরব উপসাগর এবং ভারতীয় উপমহাদেশ জুড়ে প্রাথমিক সভ্যতার সঙ্গীত চর্চার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর খালেদ এ ডগলাস গণমাধ্যমকে বলেছেন, এই প্রথম আরব উপদ্বীপে পুরনো আমলের কোনো বাদ্যযন্ত্র এত ভালোভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেল। ডগলাসের মতে ধর্মীয় উদ্দেশ্য এই বাদ্যযন্ত্রগুলি ইচ্ছাকৃতভাবেই স্থাপন করা হয়েছে। একটি বৃহৎ কাঠামোর কোণে করতালগুলি স্তূপীকৃত অবস্থায় পাওয়া গেছে। উভয়ই আকারে একই এবং আরবের তামা দিয়ে তৈরি। এগুলি ছিল দেবে যাওয়া একটি ভবনের ঠিক কেন্দ্রস্থলে। ধারণা করা হয় জায়গাটিতে সমাবেশ বা অনুষ্ঠানের আয়োজন করা হতো। জানা গেছে করতালগুলি প্রাচীন সিন্ধু উপত্যকার মহেঞ্জোদারোতে পাওয়া বাদ্যযন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এবং মেসোপটেমিয়ার খোদাই করা চিত্রে চিত্রিত। বলা হয়ে থাকে এই অঞ্চলগুলি পুরনো আমলে ওমানের সাথে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে সক্রিয় ছিল এবং ঐতিহাসিকভাবেই তারা উৎপাদন এবং উপকূলীয় বাণিজ্য রুটের জন্য সুপরিচিত ছিল। ওমানে মাদক সরবরাহের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছেন চোরা কারবারিরা। সোমবার মাদক পাচারের এমনই এক অভিনব কৌশল উদ্ঘাটন করেছে ওমান কাস্টমস। সরফায়েত সীমান্ত ক্রসিংয়ের গাড়ির ঢিকিতে থাকা অতিরিক্ত একটি টায়ারের ভেতর থেকে 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের দায়ে এক ওমানিকেও আটক করা হয়। তিনি গাঁজার এ চালান ইয়েমেন থেকে নিয়ে এসেছিলেন। অপর এক অভিযানে সমুদ্রপথের একটি বড় মাদকের চালান সফলভাবে রুখে দিয়েছে উত্তর বাতিনা পুলিশ কমান্ড। এ সময় 95 কিলোগ্রামেরও বেশি ক্রিস্টাল ম্যাথ এবং মরফিন উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। একই দিন সোহারের ময়লা এলাকায় গাড়ি চুরির অভিযোগে এক ওমানি এবং প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে পুলিশ জানায়, ময়লাতে পার্ক করা একটি গাড়ি চুরি করেছিলেন অভিযুক্তরা। পরে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ড একজন নাগরিক এবং তার সহযোগী এক পাকিস্তানি প্রবাসীকে গ্রেফতার করে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈশাখী মেলার 16 আনা বাঙালিয়ানার সাজে বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। আগামী 2 মে বাংলা নববর্ষ উদযাপনে উৎসব মুখর পরিবেশে মিলিত হবেন প্রবাসী বাংলাদেশিরা। মেলা হবে বারকার সোয়াদি হলিডে রিসোর্টে। থাকবে দেশীয় ঐতিহ্যের খেলা, শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এছাড়া বাহারি পণ্য, সুস্বাদু খাবার এবং শপিং এর জন্য একাধিক স্টল থাকবে।
সোশ্যাল ক্লাব জানিয়েছে এবারের মেলা আয়োজিত হবে 1,30,000 স্কোয়ার মিটার বা 11 লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে। 2 মে শুক্রবার বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে আয়োজন। এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পর্ব। জানা গেছে সাধারণত এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 3 রিয়াল হলেও বৈশাখী মেলা উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রবাসী দর্শনার্থীরা কম খরচে সব রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। বাঙালি অধ্যুষিত এলাকাগুলোয় অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে, তবে গেইটে টিকিট নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের টিকিট 2 রিয়াল করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণত ওই ওয়াটার পার্কে যারা যায়, ওখানে বেড়াইতে যারা যায়, ওয়াটার পার্কের রাইডগুলো যদি ব্যবহার করতে হয় 3 রিয়াল গুলো ওই পার্কে পেমেন্ট করতে হয় গেইটে। তো আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ওদের প্রবাসী বাংলাদেশিদের জন্য পার্কের যারা মালিক পক্ষ আছে ওদের সাথে কথা বলে এটা 2 রিয়ালে করে দিছে। ভাগ্য বদলের আশায় সুস্থ শরীরে বিদেশে গেলেও প্রত্যেক মাসে কয়েকশো প্রবাসী লাশ হয়ে দেশে ফেরেন, আর বছর শেষেই সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে। শুধু গত বছরই 4,813 জন শ্রমিক লাশ হয়ে দেশে ফিরেছেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে গত 11 বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন 37,067 জন প্রবাসী শ্রমিক, আর 2014 হতে 2024 সাল পর্যন্ত লাশ হয়ে দেশে ফিরেছেন 42,327 জন প্রবাসী। ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য মতে প্রতিদিন গড়ে 8 থেকে 10টি মরদেহ দেশে আসে। মৃতদের সঙ্গে আসা নথিপত্র অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বা ব্রেন স্ট্রোকে, যাদের বড় অংশই মধ্যবয়সী কিংবা তরুণ। এছাড়াও হৃদরোগ সহ বিভিন্ন ধরনের অসুস্থতা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা কিংবা প্রতিপক্ষের হাতেও খুন হন বাংলাদেশিরা। তবে তরুণ কিংবা মধ্যবয়সে কেন এত বিপুল সংখ্যক প্রবাসী স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সেই বিষয়ে রাষ্ট্রীয় কোনো অনুসন্ধান হয়নি। প্রবাসী বাংলাদেশি মৃতদের স্বজন ও বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য মূলত মরু আবহাওয়ার দেশ। প্রচণ্ড গরমে প্রতিকূল পরিবেশে অদক্ষ এই বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে যুক্ত থাকেন। একদিকে প্রতিকূল পরিবেশ, অন্যদিকে অমানসিক পরিশ্রম, 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করা, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং সব মিলিয়ে মানসিক চাপের কারণেই সাধারণত স্ট্রোক বা হৃদরোগের মতন ঘটনা ঘটে। আগামী মে মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। লেভিট জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে এটিই হবে তার প্রথম বিদেশ সফর। বলা হচ্ছে, মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা। ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে, একই সঙ্গে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও। বিশ্লেষকরা বলছেন, এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপোক্ত করা। পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত নিয়ে একটি শক্তিশালী জোট গঠন তৈরি করতে চান ট্রাম্প। আবার মার্কিন শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনী উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগ টানার চেষ্টা করছেন ট্রাম্প। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।